এরপর আমি ডেকে নেব তসলিম আরিফ মহাশয়। তসলিম আরিফ মুর্শিদাবাদের বংশবাটি গ্রামে তার জন্ম। বর্তমানে হাই মাদ্রাসার সহশিক্ষক পদে কর্মরত। বিভিন্ন সামাজিক ও লেখালেখি কাজের সাথে যুক্ত আছেন। বাংলা ইংরেজি দুটো ভাষাতেই বিভিন্ন লিটল ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হয়েছে। জঙ্গিপুর থেকে ইংরাজি পত্রিকা হেলিকনের নিয়মিত লেখক। নারী শক্তি, রংধনু, উত্তরের সিঁড়ি, সমাজ দর্পণ ইত্যাদি পত্রিকায় তিনি নিয়মিত লেখা প্রকাশ করেন। আমি তসলিম আরিফ মহাশয়কে ডেকে নিচ্ছি তার কথা রাখার জন্য। আসসালামু আলাইকুম। অনেক বক্তব্য আমরা শুনছি, বেশ ভালো লেগেছে। প্রথমত সবচেয়ে আগে ধন্যবাদ জানাতে হয় বেশকে, যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য করে দিয়েছে, আর এটার জন্য অবশ্যই অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মুর্শিদাবাদ থেকে এসেছি দুটো কারণে, একদমই প্রধান দুটো কারণে। এক, বেশকে ভালোবেসে এসেছি, দুই, সাহিত্যকে ভালোবেসে এসেছি। এটাই আমার মূল কারণ এখানে আসার। আজকে যখন শিয়ালদাতে নামলাম, দুটো অভিজ্ঞতা বলবো, বেশি বক্তব্য বলবো না, তারপরে দুটো কবিতা পড়ে ছেড়ে দেবো 5 থেকে 6 মিনিটের মধ্যে। আজকে যখন শিয়ালদাতে নামলাম তখন প্রথমেই খুব খিদে পেয়েছিল বলে একটা দোকানে গেলাম, বললাম দাদা কচুরি হবে? সে হিন্দিতে উত্তর দিল নেই নেই। এবং আশেপাশে দু একজন ছিল, তারা একটু অন্যরকমভাবে তাকালো। আমি ভাবলাম কি বাংলাতে বলে কি ভুল করলাম, খুব খারাপ অভিজ্ঞতা হলো, কেমন যেন নিজেকে একটু ছোট মনে হলো। তারপরে এই অভিজ্ঞতার সঙ্গে আজকে যখন এখানে অনেক প্রান্তিক সাহিত্য নিয়ে যখন আমরা চর্চা করছি, এই মাথাতে ওই অভিজ্ঞতা আর আজকের এই প্রান্তিক সাহিত্য নিয়ে চর্চার অভিজ্ঞতা দুটো আমার একটু মিলে গেল। মুসলিমরা যখন সাহিত্য চর্চা করে তখন কি তাদের সেই কনফিডেন্সটা আছে সাহিত্য চর্চার? আমার মনে হচ্ছে কোথাও যেন একটা কনফিডেন্সের অভাব এই মুসলিম সমাজকে বহুদিন ধরে ঘিরে ধরেছে। আমার একটা অনুভূতি আমি বলি, আমি খুব বেশি পড়াশোনা না করিনি, তার জন্য খুব একটা ডাটা আমি বলতে পারবো না। আমি যেটুকু বলবো আমার অনুভূতি থেকেই বলবো। আমার যেটা মনে হয়েছে যে কোনো একটা জাতি যদি বিজ্ঞান চর্চা না করে তাহলে সে বিজ্ঞানের লাভ কিন্তু পাবে, কিন্তু কোনো একটা জাতি যদি সাহিত্য চর্চা না করে তাহলে সে লাভ পাবে না। এটা আমার অনুভূতি হয়েছে, জানি না আপনারা কতটা সহমত হবেন। কারণ আমার মনে হয়েছে যে একটা জাতি যে বিজ্ঞান চর্চা করলো না কিন্তু সে হয়তো এরোপ্লেনে চাপতে পারবে, সে হয়তো বিজ্ঞান চর্চা করলো না কিন্তু তার বাড়িতে এসিতে সে ঠান্ডাটা পেতে পারবে। কিন্তু সে যদি সাহিত্য চর্চাটা না করে তাহলে তার কথাটা বলার কোনো লোক নেই। সে তার সমস্যাটা সে তুলে ধরবে কি করে, তার সমাজের অনুভূতিটা ব্যক্ত হবে কি করে। আজকে যখন এই প্রান্তিক সাহিত্য নিয়ে যখন আলোচনা হচ্ছে, আমার মনে হয় বেশ এটা আলোচনা করেছে, খুবই ধন্যবাদ। এবং আমি চাইবো যে এই আলোচনাটা প্রান্ততে হোক, শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক আলোচনা করলে কিন্তু হবে না, প্রান্তিকভাবে হোক। অর্থাৎ আমি চাই যে বিভিন্ন মহাকাব্য স্তরে এই ধরনের প্রান্তিক সাহিত্য চর্চা হোক, এবং সেখান থেকে বেশ কিছু নতুন লেখক যারা মুসলিম নিয়ে হোক, দলিত নিয়ে হোক, বা প্রান্তিক যতজন প্রান্তিকের মধ্যে যতগুলোকে ইনক্লুসিভ করা যায় সকলকেই এখানে আনা হোক। কারণ মনে হয়েছে যে অনেক সময় নিজে কেউ সাহিত্য চর্চা করে, আবার অনেক সময় একটু সাহিত্য চর্চার জন্য একটু অনুপ্রেরণার প্রয়োজন হয়। তো এই ধরনের প্রোগ্রাম যদি বিভিন্ন জায়গায় হয় তাহলে যে ছেলেটি বা যে মেয়েটি ভাবেই নি যে কখনো লিখবো, সে হয়তো অনুপ্রাণিত হয়ে লিখতে শুরু করবে। এটা আমার একটা ব্যক্তিগত একটা অনুভূতি, যেমনটি আমার ক্ষেত্রে হয়েছে। আমি একেবারেই প্রত্যন্ত গ্রামে লেখালেখি কোনোদিন করতে পারবো ভাবতেই পারিনি। তারপরে আমার একটা দাদা সম্পর্কের আর কি, তিনি আমাকে একটা সাহিত্য সভায় আহ্বান করলেন। তিনি বললেন চলো। সাহিত্য সভা তো কোনোদিন দেখিনি আমি। বলছে কবি সভা হবে। কবি সভা কি? আমি শুনেছি কবি সভা, কিন্তু আমার কোনো আইডিয়া নেই। তো চলো তুমি। আমি গেলাম, সেখানে দেখলাম যে অনেকেই কবিতা পড়লো। সেখান থেকে আমিও কিন্তু একটা রসদ পেলাম, একটা অনুপ্রেরণা পেলাম যে তাহলে আমিও লিখবো, অনেকে লিখছে, এবং এখান থেকে আমার লেখার শুরু হলো আর কি। তা আমার এই অনুভূতি থেকে আমি চাই যে এই ধরনের প্রোগ্রামগুলো একটু প্রান্ততেও হওয়া প্রয়োজন আছে, শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক নয়। হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু আমি চাইছি বেস যে একটা কোয়ালিটি প্রোগ্রাম করে সেই কোয়ালিটি প্রোগ্রামও হোক বাইরে বিভিন্ন প্রান্তে।
এটা একটা অনুভূতি। আর বিশেষ কিছু বলার নেই, অনেকে অনেক কিছুই বলেছেন, অতগুলো আমার পাণ্ডিত্য নেই বলার মতন। অনেককেই ধন্যবাদ, যে সমস্ত বক্তব্যগুলো শুনেছি অত্যন্ত ভালো লেগেছে। তবে আমার মনে হয়েছে যে এই যে মুসলিম সমাজ, লেখাটা চারিদিক থেকে না হলে, এই যে আজকে মানে বিভিন্ন রকম কথা হচ্ছে যে বিভিন্ন রকম আরএসএস বা এই মুসলিমদের উপর অত্যাচার বা ইত্যাদি, তাতে সমাজ কতটা থাকবে, কতটা টিকবে, কতটা বেঁচে উঠবে, কীভাবে স্ট্রাগল করবে, লড়াই করবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম ব্যাপার স্যাপার। কিন্তু কি হবে না হবে সেটা তো ভবিষ্যৎ বলবে। কিন্তু লেখাটা যদি আমরা করে যেতে পারি, লিখে যদি আমরা যেতে পারি, তাহলে সেটা কিন্তু থেকে যাবে। আর লেখা কিন্তু একটা ইতিহাসের উপাদান। সাহিত্য থেকেই কিন্তু আমরা ইতিহাসের মিসিং লিঙ্কগুলো খুঁজি, এবং সাহিত্যই কিন্তু ইতিহাসকে রসদগুলো প্রোভাইড করে, যে কোন কোন জায়গায় হয়তো কোনো একটা সাহিত্য প্রাচীনকালের ইতিহাস খুঁজে পাচ্ছে না, সেখানকার কোনো সাহিত্য হয়তো উপাদান হিসেবে কাজ করছে। তাহলে আজকের জীবনে মুসলিম সমাজে বিভিন্ন জিনিস নিয়ে যা ঘটছে, যা অনুভূতি হচ্ছে, আমার মনে হয় প্রত্যেককে এই নিয়ে কলম ধরা উচিত। যেমন এখন সিএ নিয়ে অনেক কিছু শুনছি, তো আমার একটা ব্যক্তিগত একটু ছোট্ট একটা শেয়ার করব, যদিও উপন্যাসটা আমি এখনও শেষ করতে পারিনি, উপন্যাসটা শুরু করেছি, একদমই উপন্যাসের ব্যাকড্রপ সিএ, যদিও নামটা একেবারেই একটা অন্যরকম, মনে হবে না যেটা সিএ, কিন্তু পড়ার পর মনে হতে পারে। সেখানে আমার একটা জিনিস মনে হয়েছে, জানি না কি সিস্টেম হবে, কি হবে, এখানে একটা ট্র্যাজিক উপন্যাস আমি একটা লিখছি এই ব্যাকড্রপে, সিএকে কেন্দ্র করে, যেখানে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে ফুলবানু, একটি মেয়ে। সে জাস্ট ছোট্ট একটু ব্যাকড্রপটা বলি। সে প্রথমত বর্তমান পশ্চিমবঙ্গ, একসময় বঙ্গ, সেখানে পড়াশোনা করছিল। ভাগ হওয়ার পর পশ্চিম এবং পূর্ব হয়ে যায়। ভাগের সময় দেখা যায় যে তার চাচা 2-3টে চলে যায় পূর্ববঙ্গে, একটা তার বাবা থেকে যায়। তারপরে সে যখন গ্রামে মাধ্যমিক পাশ করে, চাচা আসে, বলে যে এখানে কোথায় আর পড়বে, আশেপাশে তো কলেজ টলেজ নেই, যে তোর মেয়েকে চল আমি ঢাকা নিয়ে যাই। সে ঢাকা নিয়ে যায়, সেখানে সে প্রেমে পড়ে। সেখানে তার প্রেমে পড়ার পর বিয়ে হয় একটু মানে অন্যরকমভাবে, একটু নাটকীয়ভাবে করেছি, সেটা ব্যাপারটা বলছি না আমি এখন। তারপরে সে আবার বাড়ি চলে আসে। বাড়ি আসার পর ছেলেটি বিট্রে করে, আর কিন্তু ছেলেটি ফিরে আসে না। অর্থাৎ সে যখন আবার পশ্চিমবঙ্গে ফিরে আসে, সে তখন প্রেগনেন্ট, তার একটা বাচ্চা হয়। আমার প্রশ্ন, এই বাচ্চাটার সিএ হলে এর ভবিষ্যৎ কী হবে? আর এই ব্যাকড্রপেই আমার একটা উপন্যাস আমি লিখছি। তো কেন আমি কথাটা বললাম, যে আমার মনে হয় যা ঘটছে আমাদের সমাজে, প্রতিবাদ করার জায়গা তো বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম থাকতে পারে, কিন্তু আমার মনে হয়েছে যে লেখনী দিয়ে, নিজের অনুভূতি দিয়ে যে সমস্ত ক্যারেক্টারগুলো আমাদের সামনে আসছে, সবগুলোকেই লিপিবদ্ধ করা প্রয়োজন। হয়তো আমিই পারবো না প্রতিবাদ করতে, কিন্তু ভবিষ্যৎ হয়তো এখান থেকে কিছু রসদ পাবে। এটুকুই বললাম। চর্চা হোক প্রান্তিক সাহিত্যের, বিভিন্ন জায়গায় চর্চা হোক। আর আমার দুটো কবিতা, একটা ইংরেজি, একটা ছোট্ট কবিতা একদম আমি পড়ে আমার বক্তব্য আমি শেষ করি। আমার একটা 5 লাইনের কবিতা। কবিতাটির নাম বিষণ্ণ। তালগাছটি একলা মনে দূরে তাকিয়ে, জঞ্জাল পুকুরে আর ছবি ওঠে না। নিসঙ্গ নয়, দখলদারির অত্যাচারে ব্যস্ত, অনেকের সেলফিতেও বিষণ্ণ। এটা একটা। আর একটা ইংরেজি কবিতা আমি একটু পড়ে শোনাই। Weeds. I am going to make a very beautiful garden. There will be flowers of my choice only. What are these plants growing? They have some beautiful flowers, but these do not look like ours. I never allow them showing. These are intruders. All weeds should be wiped out. I am a pious man. I don't like untidiness. I want my happiness. I have made a plan. There would be one flower of my choice only. The garden belongs to me solely. There are so many gardens, so many owners, so many flowers, and so many. They might come out from same soil,
They might be the product of same warden, but weeds have no place in any garden. Weeds are dying, growing again to die. The kids of weeds are so sportive, so green, but they have no right to dream. They are criminals without crime. They have rightless lives and hopeless future. Their kids are growing only for dying because there would be flowers of my choice only. Thank you. हाँ खोट्टा में कहने के लिए खोट्टा आदमी दरकार होता है, नहीं तो खोट्टा नहीं आता है। मेरा घर बंशवाटी एक खोट्टा गांव, एक गांव में मैं रहता है और मेरा बाप माँ सब खोट्टा बोलता है, लेकिन खोट्टा आज बहुत ख़राब पोजीशन में है। हमारा जो बच्चा है वो खोट्टा आज आर नहीं कह सकता है। মানে ওই খোট্টাসের সঙ্গে না হলে হিন্দি হয়ে যায় আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ তসলিম আরিফ মহাশয়কে। তার ব্যক্তিগত কিছু অনুভূতির কথা আমাদের সাথে শেয়ার করেছেন এবং সেগুলোর খুবই সুন্দর তার অভিজ্ঞতার অনুভূতির কথা। বেসের সম্পর্কে উনি যেটা বলেছেন সেটা আমরাও বিশ্বাস করি। বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে এভাবে সাহিত্য চর্চার আসর হওয়া উচিত। আপনারা সাথে থাকলে আমরা নিশ্চয়ই আগামী দিনে কলকাতার বাইরে জেলাতে এরকম প্রোগ্রাম আমরা করতে চাই।